সাত তরুণের থিপস নগরী করেছে কারা, ইতিহাসে শুধু রাজাদেরই নাম পাবে, রাজারা কখনো পাথর বয়েছে কাঁধে। ইতিহাসের সেই অমোঘ নিয়ম অনুসারে তাদের যদি স্পেস পেতে হয়, যদি তাদের পুনর্জীবিত হতে হয়, তাহলে শীত নিদ্রা ত্যাগ করতে হবে। আর ইতিহাসের এই নিয়মটাও আমাদের ভুলে গেলে চলবে না, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। চিরস্থায়ী ভাবে ক্ষমতায় কেউ থাকে না, যেটা শেখ হাসিনা থাকেনি। এখন হয়তো আমাদের প্রত্যাশা যে তিনি সেটা অনুভব করবেন, কিন্তু তার যে বক্তব্য তাতে তার কোনো রেশ মাত্র নেই। সর্বশেষ যে স্টেটমেন্টটি তিনি প্রদান করেছেন সেটি শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের, তার অনুগামীদের আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি যাতে কেউ হামলা না করেন, সে ধ্বংস না করেন, সেই ব্যাপারে তিনি অনুরোধ জানিয়েছেন, আপনার আবেদন করেছেন। যতক্ষণ পর্যন্ত আপনার ইফেক্টিভলি গভর্নেন্স এর যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো সক্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত এটা আনঅ্যাবেটেড ভাবেই চলতে থাকবে। নিম্ন বর্গের মানুষ, সমাজের দেহাতি মানুষ, তাদের তো আসলে ব্লেম করে কোনো লাভ নেই। আপনি যখন হরিণ লুট হয় তখন আপনার যে যেমনটি পারে সেইভাবে সংগ্রহে নিয়ে ফেলার চেষ্টা করে, যেমনটা আমরা গণভবনের ক্ষেত্রে দেখেছি। আবার যদি কেউ সক্ষমতা না থাকে, কোনো ভাগ না পায়, তখন ওই বাক্য আওড়ায়, যেটি উড়ো খই গোবিন্দ নম, অর্থাৎ যেই খইটা উড়ে গেছে আপনি ধরতে পারলেন না, সেটা ভগবানের জন্য দিয়ে দিলেন। এইভাবে সান্ত্বনা বা পুণ্য লাভের আশা খোঁজ করে। তো এইরকম একটা স্টেট অফ অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা আছি। পুরো বাংলাদেশে যেটা বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা, ৩২ নম্বর বাড়িকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে এবং তার ধারাবাহিকতায় পুরো বাংলাদেশে বিশেষ করে জেলা সদর, উপজেলা সদর, যা আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিটা বাড়ি ধ্বংস করা হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। এই আওয়ামী লীগের এই ধ্বংস করা তো এটা দেশের অর্থনীতিকে ধ্বংস করা, এবং আমরা স্যার জানি স্বৈরাচারের দোসররা এখনো সরকারের প্রতিটা জায়গায় রয়ে গিয়েছে, বিশেষ করে প্রশাসনের প্রতিটা জায়গায়, সেখান থেকে সম্ভব হয়নি। প্রশাসনের স্বৈরাচারীদের দোসরদের রেখে স্থাপনা ধ্বংস করলে কি এই দেশ থেকে স্বৈরাচারী হাসিনা মুক্ত করা যাবে বা ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব? স্যার আপনি কি বলবেন? ধন্যবাদ। যা কিছু ঘটছে 5 তারিখ থেকে তা কিন্তু অপ্রত্যাশিত ছিল। আপনার এই কাণ্ডটি হবার কথা 5 অগাস্ট থেকে পুরোদমে, সেটি না হয়ে 6 মাস বিরতি দিয়ে পুনর্দমে আবার শুরু হয়েছে। সেই জন্যই আর যাই হোক, আমি অবাক হইনি। আপনার তেল এবং জল কখনো মিশ খায় না, এটা আমরা শৈশব থেকেই জানি। আপনার জয় এবং পরাজয় দুটি বিধিলিপি নির্ধারিত করে দেয়। যারা জয়লাভ করেন, প্রশস্তি গাথা তাদের জন্য, এবং ইতিহাস তাদের অনুকূলেই রচিত হয়, পৃথিবীর ইতিহাস তাই বলে। 7 তরুণের থিপস নগরী করেছে কারা, ইতিহাসে শুধু রাজাদেরই নাম পাবে, রাজারা কখনো পাথর বয়েছে কাঁধে। বার্টল্ড ব্রেস্ট এই অসাধারণ পংক্তিমালা আমাদের উদ্দেশ্যে রচনা করে গেছে, এবং সেখানে আপনার যারা অমানসিক শ্রমদান করে ইতিহাসের যে বিজয় চিহ্ন তা নির্মাণ করেছেন, যেমন আমাদের এই অগাস্ট বিপ্লবের যারা আত্মহতি দিয়েছেন, আমার প্রিয় ছাত্র আবু সাইদ মুগ্ধ, এবং অগন্তি আহত নিহত এই আত্মোৎসর্গকারী
শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎসর্গকারী, দৃষ্টিশক্তি অনুজ্জ্বল হয়ে গেছে যাদের, তাদের সবার সম্মিলিত প্রয়াসে প্রচেষ্টায় আপনার আজকে এই জায়গায় এসে আমরা উপনীত হয়েছি। এবং ইতিহাসের অমোঘ যেই সত্যি, সেই অনুসারে বিজয় গাথা তাদের অনুকূলেই রচিত হবার কথা। এখন যারা পরাজয় বরণ করেছেন, ন্যাচারালি তাদের আহাজারি থাকবে, তাদের অন্তর্জ্বালা থাকবে, কিন্তু ইতিহাসের সেই অমোঘ নিয়ম অনুসারে তাদের যদি স্পেস পেতে হয়, যদি তাদের পুনর্জীবিত হতে হয়, তাহলে শীত নিদ্রা ত্যাগ করতে হবে এবং অ্যাসার্ট করতে হবে। আর তা না হলে আদমরাদের ঘাত মেরে তুই বাঁচা যে কথাটা আছে, সেই বোধোদয় যদি না ঘটে, তাহলে চোখের সামনে ফেলফেল করে দেখবেন বা অনলাইনে প্রত্যক্ষ করবেন যে তার এই বসত বাড়ি থেকে শুরু করে স্থায়ী ঠিকানা সবই গুড়িয়ে যাচ্ছে। আর ইতিহাসের এই নিয়মটাও আমাদের ভুলে গেলে চলবে না, ঢিলটি মারলে পাটকেলটি খেতে পারে। চিরস্থায়ী ভাবে ক্ষমতায় কেউ থাকে না, যেটা শেখ হাসিনা থাকেননি। এখন হয়তো আমাদের প্রত্যাশা যে তিনি সেটা অনুভব করবেন, কিন্তু তার যে বক্তব্য তাতে তার কোনো রেশ মাত্র নেই। তিনি আনরিপেন্টেড এবং সেইটাকেই অজুহাত হিসেবে ব্যবহার করেছেন যারা এই মেইহ্যামটি ঘটিয়েছেন আপনার 32 নম্বরে। আর তার রিফ্লেকশন ওদের মাননীয় প্রধান উপদেষ্টার যে স্টেটমেন্ট, স্বল্প সময়ের মধ্যে পরপর 3টি স্টেটমেন্ট তিনি হাজির করেছেন, তার প্রতিধ্বনি আছে সেখানে। এবং সর্বশেষ যে স্টেটমেন্টটি তিনি প্রদান করেছেন, সেটি শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের, তার অনুগামীদের আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি যাতে কেউ হামলা না করেন, যে ধ্বংস না করেন, সেই ব্যাপারে তিনি অনুরোধ জানিয়েছেন, আপনার আবেদন করেছেন। এখন যখন আপনার মানুষের আবেগ তুঙ্গে থাকে, তখন ধর্মের কাহিনী কেউ শুনতে চায় না, দোহাই কেউ মানে না। এবং সে কারণে আনহ্যাবিটেড ভাবে থ্রুআউট দ্য কান্ট্রি, একদম গ্রাসরুটস লেভেল পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে আপনার এই মেইহ্যাম, সেটি চলছে। এবং যতক্ষণ পর্যন্ত আপনার ইফেক্টিভলি গভর্নেন্স এর যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো সক্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত এটা আনঅ্যাবেটেড ভাবেই চলতে থাকবে। এক, আর প্রত্যেকটা বস্তুর একটা বাজার দর আছে। যে ব্যক্তিটি পায়খানায় ব্যবহার করবেন বলে ইটের টুকরো নিয়ে গেলেন, সেটারও কিন্তু একটা বাজার দর আছে। আবার এটার হিস্টোরিক ভ্যালু আছে, অ্যান্টিক ভ্যালু আছে। আবার যিনি আপনার যে লোহা ব্যবহার হয়েছে এই কাঠামো তৈরিতে, সেটাও কিন্তু কেউ কেউ খুলে নিয়ে যাচ্ছেন, কেউ কবাট খুলে নিয়ে যাচ্ছেন, কেউ দরজা খুলে নিয়ে যাচ্ছেন, কেউ শিক খুলে নিয়ে যাচ্ছেন। প্রত্যেকটাই এক ধরনের বেনিফিট পাওয়ার আশায় তারা এগুলো সংগ্রহ করেছেন। ফলে আপনার যারা নিম্ন বর্গের মানুষ, সমাজের দেহাতি মানুষ, তাদের তো আসলে ব্লেম করে কোনো লাভ নেই। আপনি যখন হরিণ লুট হয়, তখন আপনার যে যেমনটি পারে সেইভাবে সংগ্রহে নিয়ে ফেলার চেষ্টা করে, যেমনটা আমরা গণভবনের ক্ষেত্রে দেখেছি। আবার যদি কেউ সক্ষমতা না থাকে, কোনো ভাগ না পায়, তখন ওই বাক্য আওড়ায়, যেটি উড়ো খই গোবিন্দ নম, অর্থাৎ যেই খইটা উড়ে গেছে আপনি ধরতে পারলেন না, সেটা ভগবানের জন্য দিয়ে দিলেন। এইভাবে সান্ত্বনা বা পুণ্য লাভের আশা খোঁজ করে। তো এইরকম একটা স্টেট অফ অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা আছি। ধন্যবাদ।